আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি 43তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং কিছুদিন আগে গেজেট প্রাপ্ত হয়েছি। আপনাদের শুভকামনায়, আপনাদের দোয়ায় অনেকখানি এগিয়ে গেছি এই বিষয়ে। যাই হোক, আজকে আমি আলোচনা করব যে আসন্ন যে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষায় কিভাবে ক্যাডার চয়েস আপনারা পূরণ করবেন সেটি জানতে চেয়েছেন অনেকেই। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় সাধারণত দুই রকমের ক্যাডার হয়। প্রথম যে প্রকারভেদ, সেটা প্রথমত হলো, একটি হলো সাধারণ ক্যাডার, আর একটি হলো পেশাগত বা আপনার টেকনিক্যাল ক্যাডার বা কারিগরি ক্যাডার। এখন দেখুন, আপনার যদি এমন ইচ্ছা হয় যে সাধারণ ক্যাডার এবং আপনার যে পঠিত সাবজেক্ট অর্থাৎ আপনার পেশাগত ক্যাডার, সেই দুটাতেই যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে যখন আপনি 47 বিসিএস প্রিলিমিনারিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি বোথ অপশনে বোথ ক্যাডার অপশনে ক্লিক করে তারপর আপনি আপনার যে যাবতীয় ইনফরমেশন সেগুলো দেওয়ার পরে তারপর আপনি আপনার ক্যাডার চয়েসটি পূরণ করবেন। আবার যদি এমনটা হয় যে যদি আপনি আপনার সাবজেক্টের, হ্যাঁ, টেকনিক্যাল ক্যাডার নেই, সিভিল সার্ভিস যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে বা সার্কুলারে দেখবেন যে আপনার নিজস্ব পঠিত সাবজেক্টের পেশাগত ক্যাডার কিন্তু সার্কুলার যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সাধারণ ক্যাডারে অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন, জেনারেল ক্যাডার। আবার যদি এমনটা হয় যে আপনি সাধারণ ক্যাডারে যেতে চান না, আপনি শুধুমাত্র আপনার পঠিত অনার্স মাস্টার্সে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বিএসসি করতে পারেন বিভিন্ন বিষয়ে, আপনার অনার্স থাকতে পারে, মাস্টার্স থাকতে পারে, বা অনার্স মাস্টার্স, তারপরে হলো আপনার বিবিএ থাকতে পারে, এমবিএ থাকতে পারে। সো আপনার মেইন যে মেজর বিষয়, সেই বিষয়ে যদি আপনি আপনার কেরিয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার শুধুমাত্র টেকনিক্যাল বা পেশাগত ক্যাডারেই আপনি পূরণ করতে পারেন। তো যখন আপনি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করবেন প্রিলিমিনারির সময়, তখনই কিন্তু এই তিনটা অপশনই থাকবে, যে জেনারেল, বোথ, নাকি শুধু টেকনিক্যাল। সো আপনি নিজেই কিন্তু ওই জায়গাটা ডিসাইড করবেন। এখন বলে রাখি, বিসিএস প্রিলি লিখিত ভাইবা, এই যে কিন্তু বিশাল জার্নি, এই জার্নির পুরোটা সময় কিন্তু এই আপনার কিন্তু এই ক্যাডার চয়েসের উপর বেস করেই কিন্তু আপনাকে এগোতে হবে। সো শুরুতেই যদি আপনি একটা ভালো সিদ্ধান্ত না নেন সুদূর প্রসারী, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়ে যাবেন। হয়তো আপনাকে কয়েকটা বিসিএস দিতে হতে পারে। এক্সাম্পল হিসেবে আমি বলি, ধরুন আপনি সাধারণ ক্যাডার চয়েসগুলো দেননি, তাহলে আপনি যত ভালো রিটেনই দিন না কেন, যত ভালো ভাইবাই দিন না কেন, তাহলে কিন্তু আপনি ওই সাধারণ ক্যাডারগুলো পাবেন না। আপনি আপনার টেকনিক্যাল ক্যাডারই পাওয়ার যোগ্য, মানে পাওয়ার জন্য বিবেচিত হবেন। ঠিক আছে? আবার কেউ যদি বোথ দিয়ে দেয়, সাধারণ এবং টেকনিক্যাল, তাহলে কিন্তু সে কিন্তু এই সবগুলো মোটামুটি অনেকগুলো ক্যাডার কিন্তু পেয়ে যাবে, অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু সে পেয়ে যাবে, এবং সে কিন্তু অনেক কিছুর জন্যই বিবেচিত হবে। তো তার ক্যাডার পাওয়ার পসিবিলিটি বা চান্সেস কিন্তু বেড়ে যাবে, বুঝতে পারছেন? আবার অনেকেই আছে যে সাধারণ ক্যাডারগুলোতে আসতে চান না, তিনি তার পঠিত বা অর্জিত জ্ঞানকেই উনি বাস্তব জীবনে, তার চাকরির জীবনে কাজে লাগাতে চান। সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র টেকনিক্যাল দিয়েই ছেড়ে দিতে পারেন। যেমন হয়তো একজন ডাক্তার, উনি এমবিবিএস করেছেন, ঠিক আছে, এখন উনি চান না সাধারণ ক্যাডারগুলোতে আসতে, সো তখন উনি শুধুমাত্র টেকনিক্যাল দিয়েও ছেড়ে দিতে পারে। আবার অনেকে শুধুমাত্র শিক্ষক হতে অনেক বেশি ইচ্ছুক, প্যাশনেট, ওনার ওইটাইতেই অনেক বেশি ইচ্ছা রয়েছে, তাহলে উনি শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার শিক্ষা তার সাবজেক্টটা দিলেই হয়ে যাবে। এই হলো ব্যাপার, যে ক্যাডার চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি বোথ অ্যাপ্লাই করবেন নাকি শুধু জেনারেল নাকি টেকনিক্যাল। সো এই বিষয়টা আপনি প্রথমেই আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার পরিবারের সদস্য বর্গের সঙ্গে আপনি আলোচনা করুন যে আপনি আপনার ক্যারিয়ারটা কিভাবে ফিউচারে সাজাতে চান। মাথায় রাখবেন, শুরুতে ভুল করলে পুরো জিনিসটাই আপনার রং হয়ে যাবে, অর্থাৎ 3-4 বছর আপনার লসও হয়ে যেতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিজেকে জাজ করা যে আমি কি হতে চাই। এখন ক্যাডার চয়েস নির্বাচনের ক্ষেত্রে অনেকেই আমরা অনেক রকম ক্যালকুলেশন করি। এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় যে আমার ক্যাডার চয়েস কিরকম ছিল এবং আমি ক্যাডার চয়েস নির্ধারণ করার সময় কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছি, সেটা আপনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সো দেখুন, ক্যাডার চয়েস ঠিক করার আগে আপনি কোনটাকে 1 নম্বরে দেবেন, 2 নম্বরে দেবেন, 3 নম্বরে দেবেন, এগুলো ঠিক করার আগে আপনার চিন্তা করা উচিত যে আপনি কোন ক্যাডার সার্ভিসে গেলে আপনার সর্বোচ্চটা দিতে পারবেন। অর্থাৎ আপনার তো নিজস্ব একটা পটেনশিয়ালিটি আছে, এলিবার আছে, তো সেটা আপনি কোন জায়গায় পারফেক্টলি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? যেমন
আমার কাছে মনে হয়েছে যে আমার ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, পুলিশিং এর জন্য মানে খুব একটা পারফেক্ট না। সেই ক্ষেত্রে আমি পুলিশ ক্যাডার চয়েসটাকে আমার একটু পিছনে দিতাম। বাট আমি অনেক আমার সিনিয়র বড় ভাইদের দেখেছি, তাদের যে সুঠাম দেহ এবং তাদের যে অ্যাথলেটিক্স যে বিহেভিয়ার, সো তারা কিন্তু পুলিশ ক্যাডারের জন্য যোগ্য। ঠিক আছে, আবার মেন্টাল সেট আপেরও বিষয় আছে যে আপনি পুলিশিংটাকে নিতে পারবেন কিনা। আবার চিন্তা করে দেখুন, অনেকে আহ, শিক্ষা ক্যাডারকে অনেক পিছনে দিয়ে দেয়। এটাও কিন্তু ঠিক নয়। শিক্ষা ক্যাডারকে, আপনার যদি মন চায় যে আপনি শিক্ষক হবেন, শিক্ষক অনেক সম্মানিত একটা পেশা, তাহলে আপনি এটাকে একেবারে সবগুলো ক্যাডারের নিচে না দিয়ে মাঝামাঝি দিলেও বেটার হয়। সো অনেকগুলো ব্যাপার আছে। বেসিক্যালি আপনাকে আগে দেখতে হবে যে আপনি কোন ক্যাডারের জন্য আপনি নিজে ফিট। সমাজ, আপনার পরিবারের ইচ্ছাটাকে প্রাধান্য না দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিন। আপনি তো নিজেকে চিনেন যে আপনি কোন বিষয়টাতে দিলে বেশি ভালো পারবেন। বুঝতে পারছেন? যেমন আপনি আহ, হতে চান প্রশাসন ক্যাডার, হুম, ফর এক্সাম্পল, বাট দেখা গেল আপনি আহ, ওই নেতৃত্ব গুণ আপনার মধ্যে নেই, বাট আপনি কাজের প্রেশার বা চাপ নিতে পারেন না। তো সেই ক্ষেত্রে দেখুন, সেই জায়গায় কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু রিল্যাক্সেশন, একটু ছুটি ছাটা আছে, এরকম একটা চাকরিতে সুইচ করলে আপনার জন্য বেটার হয়। সো আপনাকেই বুঝতে হবে যে আপনি কি চান। ঠিক আছে, সো খুব ভেবে চিন্তে আপনার কিন্তু ক্যারিয়ার চয়েসটা সাজাতে হবে। আর যেই প্রফেশনগুলোতে, প্রফেশনগুলোর যে জব নেচার, হ্যাঁ, কাজের কর্মক্ষেত্র, কর্মপরিবেশ, কাজের পরিধি, এগুলো আপনার সঙ্গে বেশি বেশি মিলে, সেগুলোকে আপনি সামনের দিকে রাখবেন এবং সবচেয়ে যেটা মিলে আপনার কাছে সেটা 1 নম্বরে রাখবেন। বুঝতে পারছেন? যেমন আমি ফর এক্সাম্পল বলি, যদি আপনি সাধারণ ক্যাডার চয়েস দিয়ে থাকেন, তাহলে দেখবেন যদি আপনার এমনটা হয় যে আপনার আহ, ভ্রমণের ইচ্ছা আছে বিশ্বব্যাপী, তারপর আপনার বিভিন্ন বিশ্বের বিভিন্ন কৃষ্টি কালচার, হ্যাঁ, এবং মানুষের খাদ্যাভ্যাস, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকম হিস্ট্রি, বিভিন্ন রকমের জায়গা, প্রাকৃতিক পরিবেশ, এই সমস্ত জিনিস ঘুরে বেড়াতে আপনার ভালো লাগে, হ্যাঁ, ইউ আর ওপেন টু ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস অর কালচার্স, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফরেন চয়েস 1 নম্বরে দিতেই পারেন। বাট আমি যদি বলি, আপনার ক্ষেত্রে যদি এরকমটা থাকে যে আপনি বিজাতীয় সংস্কৃতিকে সহজে নিতে পারেন না, হ্যাঁ, আপনার মধ্যে সেই ইয়েটা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফরেন চয়েস আপনার লিস্টের মধ্যে না দেওয়াই ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? সো ব্যাপারটা হলো কি, জব নেচার অনুযায়ী আপনার যদি দেশের বাইরে থাকার একটা প্রবল ইচ্ছা থাকে, দেশের বাইরে গিয়েও দেশের জন্য কাজ করতে চান, বাংলাদেশকে বাইরে রিপ্রেজেন্ট করতে চান, হ্যাঁ, আপনার সেই ব্যক্তিত্বও কিন্তু থাকতে হবে এই জায়গাটায়। সো এরকম যদি আপনি নিজেকে ফিট মনে করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যদি ফরেন 1 নম্বরে দিয়ে দেন, ভাইবা কিন্তু ইংলিশে হবে। সো আপনার ইংলিশে দক্ষতা কেমন, ইংরেজিতে কথা বলার দক্ষতা কেমন, লেখনে পঠনে সামগ্রিকভাবে। আবার ফরেন যদি 1 নম্বর দিয়ে দেন, আপনি বুঝতেই পারছেন আপনাকে একেবারে শুরুর দিকে থাকতে হবে, রিটেনে ভালো নম্বর ক্যারি করতে হবে। সো আপনি সমস্ত জিনিসের পসিবিলিটি যাচাই করে নিজের সঙ্গে ম্যাচ করিয়ে তারপর কিন্তু আপনি ফরেন চয়েসটা 1 নম্বরে দেবেন। বুঝতে পারছেন? বাট যদি আপনার সঙ্গে না মিলে এই বিষয়গুলো, যদি আপনার এমন হয় যে পিছু টান আছে, আপনার দেশের মধ্যে থাকতে হবে, বা দেশের প্রতি আপনার মায়াটা অনেক বেশি, আপনার দেশের মধ্যেই কাজ করার ইচ্ছে সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে আপনার ফরেন না দেওয়াই ভালো হবে। বুঝতে পারছেন? এটা হলো বিষয়। আর ভাইবা বোর্ডে কিন্তু আপনি যেভাবে ক্যারিয়ার চয়েস দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রশ্নগুলো করা হবে। ফরেন চয়েস দিলেই আপনি মোটামুটি ধরে নেবেন 90% যে আপনাকে ভাইবাতে ইংরেজিতে প্রশ্ন করা হবে। সো নট নেসেসারিলি যে শুধু ইংরেজিতেই করবে তা না, বাংলাও করবে। সো আপনাকে ওই জায়গাটা একটু টেস্ট দিতেই হবে। সো ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল কারেকশন, কোহেসিভনেস, এই সমস্ত কিছু কিন্তু একসাথে থাকবে। আপনার ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনার বেশি প্রোয়েস থাকতে হবে, জানাশোনা থাকতে হবে। সো ওই বিষয়টা জরুরি। আচ্ছা, যদি এমনটা হয় এই বিষয়গুলো না থাকে, তাহলে আপনি সোজাসুজি ফরেন সার্ভিস স্কিপ করবেন। আমি অনেককেই দেখেছি যে ফরেন সার্ভিস 2-3 নম্বরে দিয়ে রেখেছে। দরকার নাই তো, আপনি দিলে 1 নম্বরে দেবেন, না হলে একেবারেই দেবেন না, বা একেবারে নিচের দিকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাইট? আচ্ছা, এরপরে যদি আপনার এরকমটা হয় যে আপনার দেশে থাকার ইচ্ছে এবং কাজের বৈচিত্র্যময় পরিবেশ, গতিশীলতা এবং নেতৃত্বের বিষয়টা জড়িত, আপনি এরকম লিডার হতে চান, যে আপনি জেলা পর্যায়ে লিডার বা ডিসি হতে চান, উপজেলা পর্যায়ে লিডার বা ইমনও হতে চান, হ্যাঁ, এবং আপনি একেবারে সচিব পর্যন্ত হতে চান, মন্ত্রী পরিষদ সচিবও হতে চান। তো আপনার যদি এরকম হাই অ্যাম্বিশন থাকে এবং আপনি আপনার যে পরিশীলিত চিন্তাবোধ,
হ্যাঁ, সেই জিনিসগুলোকে আপনি রুট লেভেলে কাজে লাগাতে চান এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো বিসিএস প্রশাসন ক্যাডার আপনার জন্য সবচাইতে উত্তম চয়েস হবে। তো সেটা 1 নম্বরে রাখুন, ঠিক আছে, এটা একটা বিষয়। আবার অনেকের ইচ্ছা থাকে যে কাজের প্রেশার একটু কম নিয়ে হলেও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে কাজ করা, অর্থাৎ অর্থনৈতিক যে কর্মকাণ্ড সরকারের, সেগুলোতে আপনি যেতে চান, তখন আপনি কিন্তু কাস্টমস ক্যাডারটা চুজ করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি অডিট, হ্যাঁ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এটা চুজ করতে পারেন। তারপরে আপনি ট্যাক্স ক্যাডার দিতে পারেন। সো এগুলো আবার কি, এগুলো হলো ইকোনমিক অ্যাক্টিভিটিস, বুঝতে পারছেন, সরকার। সো আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি এগুলো সাজাবেন, ঠিক আছে। আবার আপনার যদি ভালো লাগে যে আপনার রেলওয়ে ক্যাডারটা ভালো লাগছে, তাহলে আপনি এই 3টার পরে আপনি কিন্তু রেলওয়েটা দিতে পারেন। হ্যাঁ, আবার অনেকের আবার একটু ফোর্স মানে ফিজিক্যাল স্ট্রাকচার ভালো, তারা পুলিশ যদি দেন তো পুলিশ দিতে পারেন। প্রথমে প্রথমে আপনি চাইলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচার, আপনার ডিমান্ড, আপনার লাইফস্টাইলের সাথে যদি পুলিশিংটা যায়, আপনি 1 নম্বর পুলিশ দিয়ে দিতে পারেন। তারপর 2 নম্বরে আপনি আনসার ক্যাডারটা দিতে পারেন। তো এগুলোর সাথে এগুলোর মিল আছে। সো ক্যাডার চয়েস যখন সাজাবেন, তখন আপনার ইচ্ছা, অভিরুচি, আপনার পরিবারের চাওয়া পাওয়া, এখন এখানে একটা বিষয় জড়িত, সেটা হলো যে আপনি পুলিশ হতে চান, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্স যদি না চায় যে আপনি পুলিশ হন, তো সেই ক্ষেত্রে কিন্তু পরে চাকরি করতে যে কনফ্লিক্ট লাগবে। সো সব মিলিয়ে সবাইকে নিয়ে বসে একটা ডিসিশন নেওয়া জরুরি, কারণ পরে যখন আপনি চাকরি করবেন সার্ভিস লাইফ, সেটা কিন্তু আপনার পরিবারকে ইম্প্যাক্ট করবে। সো তাদের একটা মতামতের গুরুত্ব রয়েছে, বুঝতে পারছেন। সো তারাও কিন্তু আপনার সঙ্গে, আপনার পোস্টিং হবে বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আপনার সঙ্গে মুভ করবে। তো তাদের কনসেন্ট না নিয়ে, তাদের মতামত যাচাই না করে আপনি ক্যারিয়ার চয়েসটা দেবেন না, এটা একটা আমার সাজেশন থাকলো, বুঝতে পারছেন। যেমন আপনার যদি ওয়াইফ থাকে, তাকে জিজ্ঞেস করুন যে আপনি পুলিশ ক্যাডার হতে চান, সে এগ্রি করে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফটা ওই রকম ভাবে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, তার লাইফও কিন্তু আপনার কেরিয়ার দ্বারা কিন্তু ইম্প্যাক্টেড হবে। সো বুঝতে পারছেন, এই বিষয়গুলো জরুরি। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো যে প্রথমে অ্যাডমিন, পুলিশ, তারপর হলো কাস্টমস, এইগুলো 1 2 3-এর মধ্যেই দেবেন। এগুলো সব ভালো ক্যাডার, ভালো, সবগুলো ক্যাডারই ভালো। আমি বলছি যে এগুলো জনপ্রিয়তা অনেক বেশি। তারপরে অডিট, ট্যাক্স এগুলো বসালেন, হ্যাঁ। তারপরে আপনি আনসারটা দিতে পারেন, তারপর রেলওয়েটা দিতে পারেন, এইভাবে সাজাবেন। তারপর আপনি বিসিএস তথ্য সাধারণ এটাও দিতে পারেন। দেখুন, তথ্য ক্যাডারে কিন্তু অনেকগুলো ভাগ আছে। বিসিএস তথ্য সাধারণ একটা অংশ, তারপর বিসিএস আপনার টেকনিক্যাল আরেকটা অংশ আছে, আবার বিসিএস একটা অনুষ্ঠান আছে। সো বিসিএস তথ্য সাধারণ সেটাকে একটু উপরে রাখবেন, বাকিগুলো একটু পিছনে দিতে পারেন। সো আপনি এরপরের ক্যাডারগুলোতে আপনি চিন্তা করবেন যে প্রমোশনের ক্ষেত্রে জটিলতা যেই ক্যাডারগুলোতে আছে সেগুলোকে একটু পিছনের দিকে রাখবেন, বুঝতে পারছেন। আমি স্পেসিফিকলি মেনশন করছি না, কারণ এটা ঠিকও নয়। বিভিন্ন ক্যাডার রয়েছে, বিভিন্ন ক্যাডারের নিজস্ব বিভিন্ন কাজ রয়েছে। সো প্রত্যেকটা ক্যাডারই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ সরকারকে ঠিকঠাকভাবে তার কার্যক্রম পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটিরই গুরুত্ব রয়েছে। আমার কথা বুঝতে পারছেন। সো আপনাকে আমি বলবো সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু একজন মানুষ, অপরচুনিটি কস্ট বলে একটা ব্যাপার আছে। আপনি চাইলে একই সাথে সব সার্ভিসে তো চাকরি করতে পারবেন না, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। সো নির্বাচনের ক্ষেত্রে আপনি আপনার নিজস্ব যে চিন্তা ভাবনা, নিজস্ব যে চাওয়া পাওয়া, নিজস্ব লাইফস্টাইল, এইগুলোকে প্রাধান্য দিন। সমাজ কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আর আমি বলি, বৈধ অবৈধ অনেক রকমের সুবিধাই রয়েছে। এখন দেখুন, দেশ আপনার কাছে কি চায়? দেশ আপনার কাছে বৈধ সার্ভিস চায়। সো বৈধ সার্ভিসের জন্য বৈধ জায়গায় আপনি কি কি করতে পারবেন, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। দেশ আপনাকে কি দিবে সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশকে কি দিতে পারবেন এটা গুরুত্বপূর্ণ, এইটা ভাববেন, বুঝতে পারছেন। আপনি ক্যাডার সার্ভিসে যাচ্ছেন সার্ভিস দেওয়ার জন্য, বুঝতে পারছেন, ওখান থেকে কিছু নিয়ে আসবেন, এই চিন্তা মাথা থেকে আগে বের করে দিন। সো আপনাকে ওই জায়গাটাই এভাবেই চিন্তা করতে হবে। সো আপনি শুরুর দিকে এভাবে সাজাবেন। তারপরে আপনার যে নিজস্ব পঠিত বিষয় টেকনিক্যাল ক্যাডার, সেটা যদি আপনার একেবারেই একান্ত ইচ্ছা থাকে, আমার এক বন্ধু ছিল, সে ডাক্তারই হবে এবং তার যথেষ্ট ক্যালিবার আছে, সে চাইলে আমার মনে হয় পড়াশোনা করলে ফরেনও তার চলে আসতো। তো সে কিন্তু 1 নম্বর ডাক্তার দিয়েছে এবং আর কিছুই দেয়নি, হয়ে গেছে ডাক্তার, সমস্যা নেই। আবার কিছু মানুষের গল্প আমি শুনেছি যারা ফরেন সার্ভিস 1 নম্বরে দিয়ে আর কোনো ক্যাডারই দেয়নি, একটাই চয়েস, 26টা ক্যাডার একটাই চয়েস দিয়েছে এবং ও ফরেন হয়ে গিয়েছে। সো আপনি চাইলে আপনার পসিবিলিটি বা ক্যাডার পট সম্ভাবনা বাড়ানোর জন্য সিরিয়ালে সবগুলো যা যা আছে সবগুলোই দিয়ে দেবেন, সমস্যা নেই। বাট আপনি যদি
আহ, আশাবাদী এমন হন যে অন্য কোনো কিছু চাইলে আপনি করবেনই না, তাহলে আপনি ওইভাবেই করে দিবেন। এখন আমার 43 বিসিএস আমি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে এখন গেজেটেড হয়েছি। সো আমার 1 নম্বরে ছিল প্রশাসন ক্যাডার চয়েস, 2 নম্বরে ছিল কাস্টমস, 3 নম্বরে ছিল পুলিশ ক্যাডার। যদিও আমার ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে আমার মনে হয় পুলিশিংটা খুব একটা যায় না। তারপরে 3 নম্বরে রেখেছিলাম। 4 নম্বরে আমার অডিট ছিল। হ্যাঁ, তারপরে আমি রেখেছিলাম 5 নম্বরে ট্যাক্স। তারপরে আমি 6 নম্বরে এরপরে আমি ওই আনসার। হ্যাঁ, তারপর হলো রেল ক্যাডার। হ্যাঁ, তারপরে আমার শিক্ষা ক্যাডার। হ্যাঁ, এইভাবে তারপরে তারপরে আমার ফ্যামিলি মানে ফ্যামিলি প্ল্যানিং ট্রেনিং এগুলো পিছনে ছিল। হুম, তথ্য ক্যাডার ছিল। এভাবে করে আমি সুন্দর করে আমার এগুলো সাজিয়েছিলাম। তারপর হলো ডাক, হ্যাঁ, খাদ্য, পরিবার পরিকল্পনা, এগুলোকে আমি একটু পিছনে দিয়েছিলাম। সমবায় ক্যাডারকে একবারে সবার শেষে দিয়েছিলাম। এই ছিল আমার ব্যক্তিগত ইচ্ছা। দেখুন, সব ক্যাডারই ভালো। হ্যাঁ, সব ক্যাডারই কাজের স্পেসিফিক নির্দিষ্ট কাজের সুযোগ রয়েছে। আপনি কাজের পরিধির সঙ্গে আপনার নিজস্ব পঠিত সাবজেক্টের একটা মিল খুঁজবেন। মিল না খুঁজলে কিন্তু আপনার হবে না, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার কারিগরি ক্যাডারের ক্ষেত্রে অনেকগুলো কারিগরি ক্যাডার আছে, যেমন বাংলাদেশ সিভিল সার্ভিস, সড়ক ও জনপথ, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, বন, স্বাস্থ্য, রেলওয়ে প্রকৌশল, প্রাণী সম্পদ, মৎস্য, পরিসংখ্যান গবেষণা কর্মকর্তা। তারপরে হলো শিক্ষা ক্যাডারের কথা তো বললামই। তারপরে হলো বিসিএস কৃষি, হ্যাঁ, সেটাও আছে। তারপরে হলো আপনার বিসিএস, হ্যাঁ, অন্যান্য ক্যাডার গুলো আছে, মৎস্য টৎস্য সহ। তো ব্যাপারটা হলো আপনার নিজস্ব আহ, যে টেকনিক্যাল সাবজেক্ট যদি অ্যাপ্লাই করে থাকেন, সেটাকে অবশ্যই মাঝামাঝি পর্যায়ে দেবেন, একেবারে শেষে দেবেন না, ওটা দৃষ্টিকটু লাগে। ভাইবা বোর্ডে এই জিনিসটা ভালো দেখায় না যে আপনি আপনার নিজের সাবজেক্টকে নেগলেক্ট করছেন। হয়তো সো কল্ড কোচিং সেন্টার গুলোতে বলবে যে জেনারেল গুলোকে সবার উপরে সাজাই দিয়ে নিচে আপনার টেকনিক্যালটা বসিয়ে দিন, এটা ঠিক না। কারণ আপনি চিন্তা করে দেখুন, আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে এত পড়াশোনা করেছেন, সরকারও কিন্তু আপনার পেছনে খরচ করেছে। আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে সবার শেষে দিচ্ছেন, তার মানে শিক্ষক হবে কে? তাই না? এটা একটা অড সিচুয়েশন না? তাহলে শিক্ষক হবে কে? শিক্ষকতার পেশা কি খারাপ নাকি? এটা হলো মহান পেশা। আমি মনে করি সবচাইতে সম্মানজনক পেশা হলো বিশেষ সাধারণ শিক্ষা। বুঝতে পারছেন? সো আপনি কি চান সেই অনুযায়ী সাজাবেন, আপনার পার্সোনালিটির সঙ্গে কোনটা যায়। এবং সেই ক্ষেত্রে এটা যদি ভালোভাবে ম্যাচ করে, ভাইবা বোর্ডে সবচাইতে ভালো ভালো রেজাল্টগুলো তখনই হয়। আর যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন, এই যে ক্যাডার চয়েসগুলোর কথা বললাম, এই স্পেসিফিক ক্যাডারগুলোর কাজ সম্পর্কে আপনারা জানবেন। না জানলে তো আপনি বুঝবেন না যে ওই ক্যাডারের কাজটা আপনার সঙ্গে যায় কিনা। আপনি জাস্ট সবাই বলে যে বিশেষ প্রশাসন 1 নম্বরে দিতে হবে, কিংবা বিশেষ ফরেন 1 নম্বরে দিতে হবে, সেই অনুযায়ী আপনি বসিয়ে দিলেন। পরে কিন্তু যখন চাকরিটা ঠিকই ঠিকই হয়ে যাবে, তখন কিন্তু আপনার সাথে না মিললে তখন আবার ঝামেলা, আপনার লাইফের 5 বছর গায়েব হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি আবার কি করছেন, আইএলটিএস দিয়ে বাইরে দেশে চলে যেয়ে বলছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের অমুক তমুক, এই সমস্যা সেই সমস্যা। দেখুন, কমপ্লেইন করার আগে আপনি তো নিজেই তো এই জায়গাটা চুজ করেছেন। বুঝতে পারছেন? ডোন্ট বি আ কমপ্লেইনিং পারসন, রাইট? ট্রাই টু বি এ রেশনাল পারসন। বিবেচনা করুন, ভালোভাবে বিবেচনা করুন, সুবিবেচনা করুন। তাহলে আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য মঙ্গল, এবং আপামর জনগণ আপনার থেকে ভালো কিছু তখন প্রত্যাশা করতে পারে। সো এই হলো আমাদের আজকের আলোচনা, এবং বহুদিন পর ভিডিওটি করছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এবং আশা করি আমি দেশের জন্য ভালোভাবে কাজ করতে পারবো। আমার জন্য দোয়া করবেন আপনারা। আর আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে, বিশেষ প্রস্তুতি বিষয়ক বা আদার্স যে কোনো বিষয়ক, মোটিভেশন বা যাই হোক, বুঝতে পারছেন, আপনারা কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সো ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।